ভালোবাসার এই দিনে সবার প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। আমি ইভান সাইড আজ পুরোটা সময় তোমাদের সাথে থাকবো এবং ভাষাকে ভালোবেসে আমরাই একমাত্র জাতি যারা জীবন দিয়েছি। এই ভাষার মাস, যে মাসে আমরা 21শে ফেব্রুয়ারি সবাই শহীদ মিনারে যাই এবং সেটা সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এবারে তোমাদেরকে অস্ট্রেলিয়ায় যে শহীদ মিনার আছে সে সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। 2006 সালে অস্ট্রেলিয়ার 21শে একাডেমির উদ্যোগে সিডনির বিখ্যাত অ্যাশফিল্ড হেরিটেজ পার্কে শহীদ মিনারটি নির্মিত হয়েছিল। এই শহীদ মিনারটি মাতৃভাষা স্মৃতিসৌধ নামে খ্যাত। এই স্মৃতিস্তম্ভটিকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ হিসেবেও অভিহিত করা হয়। 21শে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে এখানে নিয়মিত সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি 21শে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। জেনে নিলে এবার জানাবো যে আছেন আমাদের সাথে, তিনি একজন লেখক সিদ্দিকী হারুন। তার সাথে কথা বলবো তার কাজ নিয়ে এবং তোমাদের সাথে কথা বলবো কুইজে তোমরা অংশগ্রহণ করবে নিঃসন্দেহে, সেই অপেক্ষায় রইলাম। ভাইয়া, ভালোবাসার দিনের শুভেচ্ছা। কেমন? আপনাকেও শুভেচ্ছা। ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আমি শুরুতে, যেহেতু আপনি লেখক, অনেক ধরনের লেখাই আপনার হাত থেকে আমরা পাই, শুরুতে একটা বিষয় একটু জানতে চাই, একটা বানান রীতি নিয়ে। আমরা সাধারণত ভালোবাসা যখন লিখি লয় ওকার দেয়া বা না দেয়া নিয়ে একটা কথা হয়ে থাকে, কোনটা আসলে সঠিক? ওকার কি থাকবে নাকি থাকবে না? ব্যাকরণগতভাবে দুটোই সঠিক, তবে অকার না দেওয়ার ব্যাপারটা একটু পুরনো রীতি, আর অকার দেওয়াটা হচ্ছে আধুনিক রীতি। এই যে পার্থক্য। মানে ওকারটা থাকলে সেটা আধুনিক রীতি, বা না থাকলে খুব একটা ভুল বলা যাবে না। ভুল বলা যাবে না। অকার থাকলে উচ্চারণের সঙ্গে সঙ্গতি থাকে। আচ্ছা, ভালো অকারটা দিলে লর সঙ্গে একটু দীর্ঘ স্বর হয়, তো এই ওকারটা হেল্প করে। এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ। এবং সেই ভালোবেসেই আপনারও লেখালেখি শুরু হয়েছে। আর লিখতে তো ভালোবাসেন, অনেক কিছু নিয়েই আপনি লিখছেন। আমাদের আয়োজন যাদেরকে নিয়ে তাদেরকে নিয়েও আপনি লিখছেন। শিশুদেরকে নিয়ে আপনার বেশ কিছু লেখা আছে। ইনফ্যাক্ট আপনি নাট্যরূপ করেছেন রবীন্দ্রনাথের বলায়ের, এবং সেই কাজটি নিয়েই আসলে আমরা কথা শুরু করতে চাই। সেই অভিজ্ঞতা যদি আমাদেরকে বলেন। আমাদের একটা শিশু কিশোর থিয়েটার আছে, সেটার নাম হচ্ছে সুন্দরম। সেটি বেশ অনেক দিন ধরে কাজ করছে। আমাদেরই কিছু নাট্যমোদী বন্ধু বান্ধবের উদ্যোগে সেটি জন্ম। সেটির মধ্যে অনেক নাটক আমরা করেছি। সেই সময়ে ছিল শুরুর দিকে যে দেশের অগ্রগণ্য নাট্যকারদের নাটক আমরা করব। ধীরে ধীরে এমন একটা ব্যাপার আসলো যে আসলে মৌলিক নাটক করা দরকার, সারা দেশেই সেটা হচ্ছিল। তখন নিজেদের নাটক নিজেরা করব এরকম একটা ব্যাপার চলে আসলো। তখন মনে হলো যে আসলে নিজেদের যাওয়ার আগে দেশের যে একেবারে অগ্রগণ্য বরেণ্য সাহিত্যিক আছেন তাদের একটা গল্প নিয়েই করা যাক না। আচ্ছা, তো ভাবতে ভাবতে রবীন্দ্রনাথের বলাই, কি আপনি ভাবছিলেন? সেই সবাই মিলে আমার উপর দায়িত্বই দেওয়া হয়েছিল যে একটা নাটক লিখতে হবে। তখন রবীন্দ্রনাথের বলাই আরও একটা ব্যাপার, যে সেই সময়টাতে রবীন্দ্রনাথের সার্ধ জন্ম শতবার্ষিকী চলছিল। আপনি আপনাদের যে সুন্দরম সেটার কথা, সেই দলের কথাই বলছেন? সেই তারাই দায়িত্ব দিয়েছিলেন। তখন রবীন্দ্রনাথের গল্প থেকেই নাটক রচনাটা আমাদের আগ্রহ জাগালো। বলাই ছিল একটা চমৎকার মনস্তাত্ত্বিক গল্প। একটা শিশু যে কোনো ধরনের বৃক্ষ কিংবা ঘাসও কাটতে দিত না, তার অন্তরে বাজত। সেই রকম একটি স্পর্শকাতর একটা শিশু চরিত্রকে নিয়ে গল্প, সেটিকে নাট্যরূপ দিতে আমার যথেষ্ট ভাবতে হয়েছে। রবীন্দ্রনাথের শিশু কিশোর ভাবনা নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করতে হয়েছে শেষ পর্যন্ত। এবং নিঃসন্দেহে সেটা একটা চ্যালেঞ্জেরও বিষয় ছিল, আর সেই চ্যালেঞ্জটাকে আপনি অতিক্রম করে গেছেন, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু এরপর কিন্তু আপনি নিজে একেবারে নিজের অভিজ্ঞতা থেকেও আপনি শিশুদের জন্য নাট্যরূপ করেছেন, নাটক লিখেছেন। নদীর পাড়ে বাড়ি, সেটাও কিন্তু মঞ্চের জন্য ছিল, তাই তো? সেটাই 2011 সালে একই দলের জন্য, সুন্দরমের জন্য। সেটি ছিল পরিবেশ দূষণ বিষয়ক। নদীর পাড়ে বিভিন্ন কলকারখানার বর্জ্য ফেলা হতো, সেসব বর্জ্যের সংস্পর্শে এসে কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে, এইরকম একটা ব্যাপার ছিল নাটকটাতে। আচ্ছা, দুটো নাটকই দেশের বাইরে অর্থাৎ ভারতেও আমন্ত্রিত হয়েছিল। বাহ, একজন বন্ধু ফোনে আছেন। আপনার বাকি কথাগুলো আমরা শুনবো, তবে ফোনটা একটু নিয়ে। অবশ্যই। হ্যালো, আমি তৃপ্তি।
কেমন আছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা। এই বিভাগটি কিন্তু ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে উঠছে না? শোনো, প্রথম যে প্রশ্নটি আমার কাছে খুব কঠিন লাগে, আমি যখন পড়ছিলাম খুব কঠিন লেগেছে, খুব খেয়াল করে শুনবে। হ্যাঁ, 0, 1, 2, 5, 9, 14, 20, 27, 29 এই সিরিজে একটি নম্বর ভুল আছে, সেটি কোনটি? বলো। 29। কেন? আচ্ছা, উত্তর নিলাম, উত্তর সঠিক। তুমি দেখেছো যে একেবারে ক্রমান্বয়ে কিন্তু আসলে বেড়েছে, কাজে 29 ভুল। আর অভিনন্দন, 29 না, পুরো 500 টাকার বই তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন, আছো? হ্যালো, আছি। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমন এক খেলা যেখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হয় না, কোনো স্কোর নেই, তবুও হার জিত আছে, কি খেলা? লটারি। ও মাই গড, কনগ্রাচুলেশনস, উত্তর সঠিক। দারুণ, অবিশ্বাস্য, চমৎকার। আমি সত্যি ভাবতে পারিনি তুমি এটা পারবে, বাট খুব খুশি মনে তোমাকে আরো 500 টাকার বই আমি দিচ্ছি। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে কিনা? না ভাইয়া, খেলবো না। ভেরি ব্রিলিয়ান্ট। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ভাই, আমার নাম আশিক, আমি ক্লাস 6 এ পড়ি। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। খেলার মাঠ থেকে প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ হয়েছিল কোন দেশ? অপশনগুলো খুব খেয়াল করে দেখো। ক অস্ট্রেলিয়া, খ ওয়েস্ট ইন্ডিজ, গ ইংল্যান্ড। বলো। ইংল্যান্ড। ইংল্যান্ড উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত। সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া। 1975 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে 17 রানে পরাজিত হয়েছিল। হ্যাঁ, আমরা তো বলছিলাম যে অনেক ধরনের কথা আমরা জানবো, শুনছিলাম। স্বাগত আরও একটিবার। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে, আমাদের সাথে আছেন একজন লেখক সিদ্দিকী হারুন। তার আগে বলি, খেলার মাঠ থেকে তো একটু আগে প্রশ্ন নিয়েছিলাম। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পুরো এনটিভি পরিবারের পক্ষ থেকেও তাদেরকে শুভেচ্ছা আমরা জানাই। আর তোমরা ফোন করবে, ফোনেও কথা হবে। ভাই, আপনার সাথে কথা বলছিলাম, আপনার মৌলিক নাটক মঞ্চের জন্য লেখা ছিল শিশুদের জন্য, নদীর পাড়ে বাড়ি, সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। সেই নদীর পাড়ে বাড়ি, এটা হচ্ছে একটা পরিবেশ ভাবনার নাটক। নদীর পাড়ে কয়েকটা শিশু কিশোরের বাড়ি ছিল এবং তারা প্রায় ঘুরতে যেত। শিশু কিশোরদের তো এমনিতেই খেলাধুলার স্বভাব, তো এইরকম ছোট্ট একটি মেয়ে যে পাখির মতো উড়তে স্বপ্ন দেখত, কিন্তু একদিন নদীর পাড়ে গিয়ে একটি বর্জ্য পদার্থে পূর্ণ একটা বাক্স পেয়ে যায় এবং কৌতূহলবশত সেটা খোলার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং খুবই অসুস্থ হয়ে পড়ে। এইরকম ছিল ব্যাপারটা। পরবর্তীতে তারা বুঝতে পারে যে আসলে যে নদীর পাড়ে তারা খেলতে যাচ্ছে সেটি আসলে সুন্দর কোনো জায়গা নয়, সেটিকে দূষিত করে ফেলা। মানুষই আসলে আমাদের মতো বয়স্ক মানুষ যারা বড়রা আছে দূষিত করে ফেলছি, এই ব্যাপারটি ছিল নাটকে এবং এটি বিভিন্ন মহল কর্তৃক প্রশংসিত হয়েছিল। নিঃসন্দেহে আমি যখন শুনছিলাম তখনই তো আমার কাছে মনে হয়েছে যে তাদের সাইকোলজিকে ব্যবহার করে এরকম একটা মেসেজ আপনি দিলেন যে সুন্দর পৃথিবী শিশুদের জন্য আমরা বলি, সেই এরকম একটি চমৎকার নাটকে আপনি লিখেছেন। একই সঙ্গে নৃত্য, গীত, বাদ্য এইসব দিয়ে বেশ বর্ণাঢ্য তৈরি করা হয়েছিল নাটকটিকে এবং তারা যারা অভিনয় করেছিল তারাও খুব উপভোগ করেছিল নাটকটি করে। আচ্ছা, এই যে লেখালেখির প্রতি কেন আগ্রহ, কবে থেকেই আগ্রহ বা কি কারণে হলো? সেটি যদি বলতে হয় তাহলে আমরা তো বৃহত্তর সিলেট এলাকার মানুষ, সেখানকার মানুষের ভাব জগৎ অন্যান্য এলাকা থেকে একটু পৃথক বলে আমরা দাবি করি। সেটি হচ্ছে মরমিয়া আবহের একটা জনপদ। সেখানে বলতে গেলে হাওরের যে নদীর ঢেউ এইসব মানুষকে কবি করে তোলে, মানুষকে ভাবুক করে তোলে। আচ্ছা, আমাদের শহরগুলো হাওরের পাড়ে অবস্থিত, সেরকম
প্রায় সবগুলো শহরই, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এইসব। তো ওই কারণেই আমার মনে হয় সেখানে মরমিয়া সাধকদের জন্ম হয়েছে বেশি বেশি। আমার মতো যারা আছেন তরুণ লেখালেখিতে আকৃষ্ট, তারাও প্রজন্ম পরম্পরায় একটা না একটা কিছুতে প্রভাবিত হন। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা, আমাদের মারা, খালারা ঘরের কাজের ফাঁকে শরৎচন্দ্রের বই পড়তেন, আশাপূর্ণা দেবীর বই পড়তেন, ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই পড়তেন। এইসব দেখে দেখে আমাদের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে, আগ্রহটা তৈরি হয়েছে। সেই তো আপনি এই যে বই পড়ার কথা বলছিলেন, নিঃসন্দেহে আমি জানি যে আপনিও প্রচুর বই পড়েছেন, সেখান থেকেও প্রভাবিত হয়েছেন। তো কাদের বই পড়েছেন বা কাদের বই আপনার লেখালেখিতে প্রভাব রেখেছে বা পড়ে তাদের? যদি নাটকের ক্ষেত্রে বলেন, তাহলে শুরুর দিকের আমাদের বাংলায় যারা নাটক রচনা শুরু করেন তাদের কথা অবশ্যই বলতে হবে। মামুনুর রশিদ, মমতাজউদ্দিন আহমদ, তারপর সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, এরা অগ্রগণ্য। এর পরবর্তীতেও যারা আছেন তারা সবাই প্রায় কেউ না কেউ বিভিন্নভাবে প্রভাবিত করেছেন। নাটকের আঙ্গিক নিয়ে অনেক কথা থাকতে পারে, কিন্তু আমরা যারা থিয়েটার চর্চায় ছিলাম বা এখনও আছি, তারা এই অগ্রগণ্য নাট্যকারদের দেখিয়ে দেওয়া পথ মোতাবেক নতুন করে কিছু করার চেষ্টা করছি। আর এই একটি মফস্বল শহরে যেমনভাবে বলা যায় 90-এর গণ আন্দোলনের পরে যারা আমাদের সিনিয়র ছিলেন, তারা একই সময়ে বলা যায় বিভিন্ন শহরে পথনাটকের দল গড়ে তুলছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের এখানেও হয়েছিল খোয়াই থিয়েটার নামে একটা সংগঠন, আরও অনেক সংগঠন হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের একবার মনে হলো যে আমরা যারা একটু ইয়াং বয়সে পৌঁছে গেছি তারা তো আছি, এখন দরকার হচ্ছে একেবারে ছোট বয়স থেকে সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে তোলার একটা ব্যাপার শুরু করা দরকার। সেটির জন্যই শিশু কিশোর দল করা। সেক্ষেত্রে আমাদের হারুন ভাই কোন সময় প্রথম লেখাটি লিখেছিল মনে আছে? প্রথম লেখা কোনটাই? সেটি যদি হয়, সেটি প্রকাশিত যদি বলেন, তাহলে আমরা নিজেরা একটা সংগঠন করতাম, শুধু পাঠচক্র সংগঠন। সেটির নাম ছিল সূর্যসিঁড়ি পাঠচক্র। সেটির জন্ম হয়েছে 1994 সালে। 94 সালে প্রথম সাময়িকী সূর্যসিঁড়ি, সেটির সহযোগী একজন সম্পাদকও ছিলাম আমি। সেটিতে প্রথম কবিতা প্রকাশিত হয়। আচ্ছা, তবে লেখালেখির সূত্রপাতেরও আগে, কিন্তু প্রকাশিত হলো 94-এ। বাহ, তো কথা শুনতে তো ভালোই লাগছে, কথা তো নিঃসন্দেহে আরও শুনবো। আরেকটা মানুষের কথা শুনবো যে টেলিফোনে আছে, একটা ফোন নিয়ে। নিশ্চয়। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? নাজমিন আক্তার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9। ঠিক আছে, বলো তো কোন বিভাগ থেকে প্রশ্ন করা যায়? ভাই জানা। জানা। ঠিক আছে, কোন স্কুলে পড়ো তুমি? সীতাকুণ্ড গার্লস স্কুল। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সালকে আন্তর্জাতিক আলোকবর্ষ বলা হয়? অপশন শোনো। ক 2015, খ 2016, গ 2019। বলো। 2016। 2016 উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়। গত বছর ছিল 2015। জেনে নিলে। আরেকটা ফোন নেই? নিশ্চয়। হ্যালো। আমি ঋতু, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। কোন স্কুল আর কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? জানা। কোন স্কুলে পড়ো? ফরিদপুর মডেল হাই স্কুল। ঠিক আছে, জানা বিভাগটি তোমাকে প্রশ্ন করবার পরই শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাংলা মুদ্রাক্ষরের জনক কে? অপশন শোনো। ক পঞ্চানন কর্মকার, খ চার্লস উইলকিংস, গ ডেভিড চার্লস। বলো। অপশন ক পঞ্চানন কর্মকার উত্তর নিলাম, দুঃখিত, সঠিক নয় উত্তর। সঠিক উত্তর হচ্ছে খ চার্লস উইলকিংস। আবারও স্বাগত, দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। আমার নাম ইভান সাইড, তোমাদের সাথে আছে। আমার সাথে ফোনে কে আছো? হ্যালো। আমি ঋষিতা বলছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ঠিক আছে, কোন বিভাগ জানো এখন? ছবির গ্যালারি। ছবি দেখো। ইনি এবারের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, তার নাম বলো। অপশন বলছি শোনো। ক শফিউল হায়াত, খ আরিফুল ইসলাম, গ মেহেদি হাসান মিরাজ।
মেহেদি হাসান মিরাজ। জেনে বলেছো? জি। থ্যাংক ইউ, সঠিক উত্তর। অভিনন্দন। 500 টাকার বই তো জিতে নিলে, এবারে দ্বিতীয় ছবি তোমাকে দেখানো যায়। এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে স্বীকৃত। এর নাম তোমাকে বলতে হবে। অপশন বলার দায়িত্ব আমার, বলছি। ক ধূমকেতু সেতু, খ বালুয়ার্তে সেতু, গ হুগলি সেতু। বলো। বালুয়ার্তে সেতু। বালুয়ার্তে সেতু উত্তর নিলাম সঠিক। অভিনন্দন, 1000 টাকার বই হলো। আরো জেনে নাও, উঁচু স্তম্ভ বিশিষ্ট বালুয়ার্তে সেতুটি উত্তর মেক্সিকোয় অবস্থিত। এর স্প্যানের উচ্চতা 403 মিটার বা 1322 ফুট। এবার পরের ছবি দেখবে, মানে তৃতীয় ছবি দেখবে? হ্যাঁ, দেখবো। নিয়ম জানো? জি। ধন্যবাদ, চলো দেখাচ্ছি। টেনশন, হ্যাঁ। ইনি এবারের অস্ট্রেলিয়ান ওপেন নারী এককে শিরোপা জিতেছেন। তার নাম বলো। অপশন শোনো। ক অ্যাঞ্জেলিক কারবার, খ আগনিয়েস্কা রাদভানস্কার, গ জোহানা কন্টা। বলো। আমার মনে হয় একদম অনুমান নির্ভর উত্তর দিতে হবে তোমাকে। অ্যাঞ্জেলিক কারবার। এটা কি জেনে দিয়েছো নাকি না বুঝে দিয়েছো? এটা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনে হওয়া সঠিক, দোষের কিছু নাই, মাঝে মাঝে এরকম হয়। অভিনন্দন, 2000 টাকার বই দিতে পেরে আমারই ভালো লাগছে। পৌঁছে যাবে ভাইয়া। সময় তো আমরা আসলে ভালোই কাটাচ্ছি, চমৎকার কাটাচ্ছি। আমি আপনার লেখালেখি নিয়ে অনেক কথাই জানলাম। এবার একটু আমি অন্যান্য আরো কিছু প্রসঙ্গ জানতে চাই। এই যে লেখা নাটকের কথা জানলাম, ছড়া, কবিতা কিংবা গল্প নিঃসন্দেহে আপনি লেখেন, আমি জানি, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। সেটা যদি বলতে হয়, সাধারণত বাঙালি তরুণরা কবিতা দিয়েই শুরু করে। আমার ক্ষেত্রে এটার উল্টো হয়েছিল। সবার মনে মাঝে একটু বিরহ আসে একটা বয়সে, বা এরকম ব্যাপার স্যাপার আসলে কবিতা দু চার লাইন সবাই চেষ্টা করে। কিন্তু আমার কিন্তু কবিতা দিয়ে শুরু হয়নি, একটা ছোট গল্প দিয়ে শুরু হয়েছিল। আর সেই সময়ে, অর্থাৎ প্রায় উত্তীর্ণ কৈশোরে, আমরা রহস্য পত্রিকা নামে একটা পত্রিকা আছে সেবা প্রকাশনের, সেটি বেশি বেশি পড়তাম। সেই পত্রিকায় যেসব লেখা হতো, সেই গল্পগুলোর অনুকরণে একটা গল্প লিখেছিলাম। সেটার নাম ছিল সংজ্ঞাহীন, এবং লিখে মোটামুটি পাঠিয়েও দিয়েছিলাম সেগুন বাগিচার ঠিকানায়, যদিও ছাপা হয়নি। এটি হচ্ছে আমার জীবনের প্রথম লেখা ছোট গল্প, অপ্রকাশিত। পরে তো কবিতা লেখা হলো, নাটক লেখা হলো, দীর্ঘ দিনে হয়তো 10-12টা ছোট গল্প আরো লেখা হয়েছে। তো সেই লেখার পরিক্রমায় আমরা জানি, খুব আনন্দের সাথে সবাইকে বলতে চাই যে এবারের বইমেলায় আপনার প্রথম বই এসেছে। সেই বইটি সম্পর্কে একটু জানি। সেই বইটির নাম হচ্ছে রুমি ও তাবরেজির গোলাপ। এই ক্ষেত্রে একটু পরিচিতি দেওয়া দরকার মনে হয়। রুমি মানে হচ্ছেন পারস্যের মহান কবি জালালউদ্দিন রুমি, আর তাবরেজি হচ্ছেন ওনার বন্ধু এবং গুরু শামসে তাবরেজি। তো এই বিষয় নিয়ে কেন লিখতে গেলাম, বাংলাদেশের একজন তরুণ, সেই প্রশ্ন সঙ্গত কারণেই আসতে পারে। আমারও এসেছিল, আপনি সেটাই দিলেন। প্রথমত একটু আগে যেটা বলেছিলাম যে আমরা বৃহত্তর সিলেটের মানুষ মরমীয় ভাবধারায় বসবাস করি, কিন্তু সেটি যদি ধরতে হয়, আসলে বৃহত্তর সিলেট নয়, পুরো বাংলাদেশ নয়, আমরা পুরো ভারতবর্ষের মানুষই বিশ্বের অন্যান্য এলাকা থেকে একটু পৃথক মরমীয় ভাবধারার অর্থে। এখানে পীর আউলিয়াগণ ধর্ম প্রচার করেছেন, এখানে একটা চমৎকার অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে, এবং যারা ভক্তি আন্দোলন কিংবা ধর্ম প্রচার করেছেন তারা সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার ছিল। তো এই ভাবনা থেকে আমার লালন শাহীর প্রতি একটা অনুরাগ জন্মে গেল যে এই মহাপুরুষ সম্পর্কে জানতে হবে। তো লালন শাহী সম্পর্কে জানতে গিয়ে মনে হলো যে লালন শাহী গভীরভাবে প্রভাবিত আছেন শ্রী চৈতন্যদেব দ্বারা। আর শ্রী চৈতন্যদেব মানে একের পর আপনার আগ্রহ বাড়ছে। সেই চৈতন্যদেব সম্পর্কে স্টাডি করতে গিয়ে মনে হলো উনিও প্রভাবিত আছেন আরও একজনের দ্বারা, তিনি হচ্ছেন জালালউদ্দিন রুমি। চৈতন্যদেবের যে হাত তুলে নৃত্য করা, এটি এসেছে রুমির দারভিশ ড্যান্স থেকে। আর বিশেষ করে চৈতন্যদেব এবং ওনার বন্ধুগুরু আরেকজন নিত্যানন্দ মহাপ্রভু, ওনাদের যে সম্পর্কটা সেটি প্রায় মিলে যায় শামসে তাবরেজি এবং জালালউদ্দিন রুমির সঙ্গে। সেদিক থেকে আমার মনে হলো যে বলতে গেলে পুরো ভারতবর্ষের ভাব মানুষ অনেকখানি, প্রায় সিংহভাগ প্রভাবিত করে আছেন এই মহাপুরুষ জালালউদ্দিন রুমি। এবং শুনতে শুনতেই মনে হলো যে এই
বইটি পড়বার একটা আগ্রহ নিঃসন্দেহে সবার ভিতরে তৈরি হবে। এবং আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ আমরা কথা বললাম, আপনার জন্য শুভ কামনা। আর নিঃসন্দেহে ভালো থাকবেন, সামনে আরও কিছু লেখা আপনার কাছ থেকে আমরা আশা করি। আপনারাও ভালো থাকবেন। আমাকে এই অনুষ্ঠানের ডাকার জন্য এনটিভি পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। কথায় কথায় সময়টা ভালোই গেল, তবে যাওয়ার আগে একটি ঘোষণা বরাবরের মতো আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। বিদায় নিচ্ছি ভালোবাসা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে।